সুপ্রিয় মার্টিন লুথার কলেজের শিক্ষার্থীরা, সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। প্রিয় প্রথম বর্ষের শিক্ষার্থীরা, আজকে আমরা দীর্ঘ ছুটির পর আবার অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয় খুব মনোযোগ সহকারে শুনবে। তোমাদের আবার একটু মনে করিয়ে দেওয়ার জন্য বলছি, আমরা যেই বই থেকে পরীক্ষা নিয়েছি সেই বইয়ের আলোকেই কিন্তু আমি এখানে পড়াচ্ছি। খালেকুজ্জামান স্যারের যে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র বইটি রয়েছে সেইটা থেকে আমি আলোচনা করছি। তোমরা চাইলে অন্য বইও দেখতে পারো, তবে এই বই থেকে যেহেতু আলোচনা করছি তাহলে আমার পড়ার অংশগুলো সরাসরি তোমরা এখান থেকে খুঁজে পাবে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে বিভিন্ন ধরনের ব্যবসায় সংগঠন সমূহ। তাহলে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের তৃতীয় অধ্যায়, আজকে আমরা তৃতীয় অধ্যায়ে এসেছি। তৃতীয় অধ্যায়ের প্রথম দিকে আমরা যে আলোচনাটা করব তা হচ্ছে বিভিন্ন ধরনের ব্যবসায় সংগঠন, মানে সংগঠন, ব্যবসায় সংগঠনের যে বিভিন্ন ধরন রয়েছে এবং সেগুলোর সংজ্ঞাগুলো সম্পর্কে আজকে আমরা ধারণা নিব। তাহলে আমরা চলে আসি আমরা আমাদের আলোচনার অংশে। আমি তোমাদের বলবো তোমরা তোমাদের যে পড়ার অংশগুলো রয়েছে সেগুলো খুব মনোযোগ সহকারে শুনবে এবং খাতায় লিখবে, কারণ খাতায় লিখে পড়লে সেই পড়াগুলো ভালো মনে থাকে। তাহলে আমরা আজকে আমাদের যে পাঠ্যসূচি সেখানে চলে যাচ্ছি। বিভিন্ন ধরনের ব্যবসা সংগঠন সমূহের একেবারেই প্রথম দিকে আমরা যেটা হচ্ছে এক মালিকানা ব্যবসায়। তাহলে যারা নবম দশম শ্রেণীতে ব্যবসায় শিক্ষা বিভাগে ছিলে তারা অবশ্যই এক মালিকানা ব্যবসায়ের যে সংজ্ঞাটা সেটা জানো। তারপরও আমরা একটু মনে করিয়ে দেই, এক মালিকানা কথাটা কি দাঁড়াচ্ছে? এক মালিকানা মানে কি? একজন মালিক। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে? সংজ্ঞা এটা আমরা বহুভাবে দিতে পারি, যেহেতু এই কথা কোশ্চেনের মধ্যে উত্তরটা চলে আসে। এক মালিকানা ব্যবসায়, যে ব্যবসায়ী সংগঠনের মালিক একজন তাকে বলা হয় এক মালিকানা ব্যবসায় সংগঠন। তাহলে এটাকে আরো এইভাবে বলা যায়, যে ব্যবসায় প্রতিষ্ঠান একজন মালিক দ্বারা গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে বলা হয় এক মালিকানা ব্যবসায় সংগঠন। একেবারেই সিম্পল বিষয়টা। তাহলে এটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করছি না। এরপর 2 নম্বরে চলে আসি অংশীদারি ব্যবসায়। তাহলে অংশীদারি ব্যবসায় কি? অংশীদারি ব্যবসায় বলতে বোঝাচ্ছে এখানে অংশ থাকবে, একাধিক ব্যক্তির মালিকানা থাকবে, একাধিক ব্যক্তি এখানে মালিক হিসেবে তার দাবি আদায় করতে পারবে। তাহলে অংশীদারি ব্যবসা হচ্ছে একাধিক সদস্য থাকবে এবং সেই সদস্যগুলোর মধ্যে একটি চুক্তি সংগঠিত হবে। তাহলে যে ব্যবসায় সংগঠনের সদস্য সংখ্যা একাধিক এবং চুক্তির মাধ্যমে তাদের অংশীদারিত্ব সৃষ্টি হয় তাকে বলা হয় অংশীদারি ব্যবসায়। তাহলে এখন আবার কথা আসে যে চুক্তিটা কি, বা চুক্তি কি কি ধরনের চুক্তি হতে পারে। চুক্তি মানে হচ্ছে শর্ত, যে একজন আরেকজনের সাথে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করবে, এই পরিচালনা করতে যে কি কি শর্ত অবলম্বন করতে হবে সেটি হচ্ছে চুক্তি। আর এই চুক্তি হতে পারে 3 ধরনের। চুক্তি কয় ধরনের হতে পারে? 3 ধরনের। মৌখিক চুক্তি, লিখিত চুক্তি, আর এটা হচ্ছে লিখিত ও নিবন্ধিত চুক্তি। তাহলে মুখে যদি কেউ বলে যে আমি তোমার সাথে ব্যবসা করছি, 2-3 জন মিলে আমরা ব্যবসা করছি, ব্যবসার এই লাভ ক্ষতি নিব, তাহলে সেই ক্ষেত্রে এটা ব্যবসা যে পলিসির মধ্যে পূর্ণাঙ্গতা আসে, মানে যে ব্যবসার যে নীতির পূর্ণাঙ্গতা সেটা কিন্তু এখানে আসে না। কারণ ব্যবসা প্রতিষ্ঠানে শর্তাবলী অবশ্যই লিখিত থাকতে হবে, লিখিত না থাকলে সেটা প্রামাণ্য দলিল হিসেবে কাজ করে না, সেটা দাবি আদায়ের ক্ষেত্রে কোনো কাজে আসে না।
কারণ লিখিত থাকলে সেটা শর্তাবলী সম্পর্কে স্পষ্ট একটা প্রামাণ্য দলিল হিসেবে কাজ করে। তাহলে মৌখিক চুক্তির কোনো ভিত্তি নেই, আমরা বলতে পারি মৌখিক চুক্তির কোনো ভিত্তি নেই। তাহলে চুক্তি ও দ্বিতীয় চুক্তিটা কি? লিখিত চুক্তি। তাহলে চুক্তি লিখিত যদি থাকে, কে কি পরিমাণ দায়িত্ব পালন করবে, কে কি পরিমাণে মূলধন বিনিয়োগ করবে, কে কি পরিমাণে লোকসান নিবে, কে কি পরিমাণে মুনাফা নিবে, বা প্রতিষ্ঠানের বিনিয়োগকৃত অর্থ কে কখন ফেরত নিতে পারবে, এই যে বিষয়গুলো, এগুলো যদি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার পূর্বেই লিপিবদ্ধ করা থাকে তাহলে সেক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয় না। এই জন্য চুক্তিটা লিখিত হওয়া ভালো। এরপর লিখিত থাকলেই হবে না, তৃতীয় নাম্বার হচ্ছে নিবন্ধিত হওয়া। তাহলে নিবন্ধিত হওয়া মানে কি? তালিকাভুক্ত হওয়া। অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান যে রয়েছে দেশে, আমাদের দেশের যে আইন, সেই আইন অনুযায়ী এটা যদি নিবন্ধিত হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে সে প্রতিষ্ঠানের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেই দাবি দাওয়াগুলো সহজেই আদায় করা সম্ভব হয়। তাহলে এই ক্ষেত্রে অংশীদারি ব্যবসায়ের চুক্তি বলি লিখিত হওয়ার সাথে সাথে নিবন্ধিত হওয়াও কি ভালো। সেই ক্ষেত্রে লিখিত চুক্তির যে বিষয়াবলী সেগুলো যথাযথভাবে পালন করার ক্ষেত্রে বা যথাযথভাবে সেগুলো ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই জন্য চুক্তি 3 ধরনের হয়। চুক্তি কয় ধরনের? 3 ধরনের। মৌখিক চুক্তি, লিখিত চুক্তি, লিখিত ও নিবন্ধিত চুক্তি। তাহলে আমরা বলেছি কি মৌখিক চুক্তির কোনো ভিত্তি নেই, লিখিত চুক্তি প্রামাণ্য দলিল হিসেবে কাজ করে, আর লিখিত নিবন্ধিত চুক্তি সবচেয়ে ভালো। তাহলে অংশীদারি ব্যবসায়ের একাধিক সদস্য থাকবে এবং সদস্যদের মধ্যকার যে শর্তাবলী সেগুলো বা চুক্তিগুলো সেগুলো কি হবে? লিখিত হবে। তাহলে ভালো। তাহলে এক মালিকানা ব্যবসায় কি শিখলাম? যে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক একজন তাকে বলা হয় এক মালিকানা ব্যবসায়। আর অংশীদারি ব্যবসা আমরা শিখলাম একাধিক সদস্য থাকবে এবং সদস্যদের মধ্যকার বিষয়াবলী চুক্তির মাধ্যমে সম্পাদিত হবে। আশা করি এই দুটা বিষয় তোমরা বুঝতে পেরেছ। এরপর 3 নম্বরে আসি, যৌথ মূলধনী ব্যবসায় সংগঠন বা কোম্পানি সংগঠন। যৌথ মূলধনী ব্যবসায় সংগঠন বা কোম্পানি সংগঠন দুটা নামে আসতে পারে, একই জিনিস। তাহলে এটা কি? শেয়ার ক্রয় করে কতিপয় ব্যক্তি দ্বারা কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী, কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী, আইন সৃষ্ট, তারপর হচ্ছে চিরন্তন অস্তিত্বের অধিকারী, এগুলো হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য। শেয়ার ক্রয় করি, তাহলে এটা কি? শেয়ার বাজারে বিক্রি হবে, সেই শেয়ার ক্রয় করে যারা থাকে তাদেরকে বলা হয় কি? শেয়ার হোল্ডার। আর এই শেয়ার হোল্ডার কোন? কি করে থাকে? কোম্পানির শেয়ার ক্রয় করার মাধ্যমে যৌথ মূলধনী কোম্পানির মালিকানার অংশীদার হয়ে থাকেন। তাহলে এখানে এই অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলো হচ্ছে কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী, আইনসৃষ্ট প্রতিষ্ঠান, এবং এগুলো কি? চিরন্তন অস্তিত্বের অধিকারী। এগুলো কেন বলা হচ্ছে? কৃত্রিম ব্যক্তি সত্তা মানে কি? ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো মর্যাদা ভোগ করতে পারে, ব্যক্তি না হয়ে ব্যক্তির মতো আচরণ করতে পারে। তারপর হচ্ছে চিরন্তন অস্তিত্বের অধিকারী। যৌথ মূলধনী কোম্পানি একবার গঠিত হতে যেমন সময় নেই, তেমনিভাবে এটি ধ্বংস হতে বা নিঃশেষ হয়ে যেতেও সময় নেই। এই জন্য এটাকে বলা হয় চিরন্তন অস্তিত্বের অধিকারী। সহজে যে জিনিস ধ্বংসপ্রাপ্ত হয় না। আরেকটা আমরা শর্ত পড়েছি যেটা হচ্ছে কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী, আর এটা বলা হচ্ছে চিরন্তন অস্তিত্বের অধিকারী, আর এটি আমরা পাচ্ছি হচ্ছে আইন সৃষ্ট প্রতিষ্ঠান। যেহেতু যৌথ মূলধনী কোম্পানি শেয়ার ক্রয় করে কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী হয়ে থাকে, তাহলে এটা অবশ্যই কি? আইন সৃষ্ট প্রতিষ্ঠান, আইনের দ্বারা গঠিত হয়ে থাকে যৌথ মূলধনী কোম্পানি। কারণ যৌথ মূলধনী কোম্পানি বললেই হঠাৎ করে তৈরি করা যায় না। যৌথ মূলধনী কোম্পানি গঠন করতে হলে কি করতে হবে? আইনের প্রয়োগ করতে হবে। আইন অনুযায়ী এ প্রতিষ্ঠান গঠন করতে হবে, পরিচালনা করতে হবে, এবং যদি নিঃশেষ করতে হয় তাহলে সেটা আইন অনুযায়ী করতে হবে। এই জন্য এটা সহজে নিঃশেষ হয় না। গঠিত হতে যেমন সময় নেই, এটার পরিসমাপ্তির নিঃশেষ বা বিলোপ সাধন ঘটতেও সময় নেই। এই জন্য এটাকে বলা হয় চিরন্তন অস্তিত্বের অধিকারী।
তাহলে যৌথ মূলধনী কোম্পানির সঙ্গে আমরা কিভাবে কি শিখলাম? শেয়ার ক্রয়ের মাধ্যমে যে কোম্পানির শেয়ার ক্রয়ের মাধ্যমে যে সংগঠনের মালিকানা তৈরি হয় তাকে বলা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি, অথবা যে কোম্পানি কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী, অথবা যে কোম্পানি আইনসৃষ্ট প্রতিষ্ঠান, অথবা যে যে সংগঠন কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী, অথবা যে সংগঠন আইনসৃষ্ট, অথবা যে সংগঠন চিরন্তন অস্তিত্বের অধিকারী তাকে বলা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি বা কোম্পানি সংগঠন। এরপর 4 নম্বর আসি, সমবায় সংগঠন। সমবায় সংগঠন কাকে বলা হয়? এখানে আমরা দেখি কমপক্ষে 20 জন চুক্তি সম্পাদনের যোগ্য ব্যক্তি সমবায় আইনের আওতায় গঠিত যে সংগঠন সেটাকে বলা হচ্ছে সমবায় সংগঠন। তাহলে সমবায় সংগঠন আরো সহজ ভাষায় বলতে পারি সম আয়ের ব্যক্তিবর্গ তাদের সামাজিক এবং আর্থিক কল্যাণের জন্য যে সংগঠন গড়ে তোলেন তাকে বলা হয় সমবায় সংগঠন। সম আয়ের ব্যক্তিবর্গ তাদের অর্থনৈতিক এবং সামাজিক কল্যাণের জন্য যে সংগঠন গড়ে তোলেন তাকে বলা হয় সমবায় সংগঠন। এটাও সংজ্ঞা দেওয়া যায়, আবার এভাবেও দেওয়া যায় যে কমপক্ষে 20 জন চুক্তি সম্পাদনের যোগ্য ব্যক্তি একত্রিত হয়ে সমবায় আইনের দ্বারা যে সংগঠন গড়ে তোলেন তাকে বলা হয় সমবায় সংগঠন। তাহলে এর দ্বারা কি বোঝাচ্ছে? সমবায় সংগঠনের সর্বনিম্ন সদস্য সংখ্যা কয়জন? 20 জন। এবং সেটা কিভাবে গঠিত হয়? সমবায় আইনের মাধ্যমে গঠিত হয়। আশা করি বিষয়টা ক্লিয়ার। 5 নম্বর হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায়। তাহলে পরিচালনার দায়িত্ব ও মালিকানা সরকারের। তাহলে রাষ্ট্রীয় ব্যবসায়, তাহলে রাষ্ট্রীয় ব্যবসায় কাকে বলা হয়? রাষ্ট্র বা সরকার কর্তৃক যদি এটি তৈরি হয় বা পরবর্তীতে এটি জাতীয়করণের মাধ্যমে কোনো ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব ও মালিকানা সরকারের অধীনে চলে যায়, সেটাকে বলা হয় রাষ্ট্রীয় ব্যবসায়। তাহলে রাষ্ট্র দ্বারা গঠিত হতে পারে, অথবা পরবর্তীতে জাতীয়করণের মাধ্যমে যে সংগঠনটি গড়ে ওঠে সেটাকে বলা হয় রাষ্ট্রীয় ব্যবসায়। এই রাষ্ট্রীয় ব্যবসায়ের পরিচালনার দায়িত্ব ও মালিকানা সরকারের। সরকার এই রাষ্ট্রীয় ব্যবসায় পরিচালনার দায়িত্ব গ্রহণ করে থাকে। আশা করি তোমরা এই 5টি যে প্রকারভেদ এটা বুঝতে পেরেছো। তাহলে 6 নম্বরে আমরা এবং 7 নম্বরে আমরা আরো দুটি ব্যবসা সংগঠন দেখতে পাচ্ছি। 6 নম্বর এবং 7 নম্বর। 6 নম্বরে যেটি হচ্ছে যৌথ উদ্যোগে ব্যবসায়। তাহলে যৌথ উদ্যোগে ব্যবসায় কাকে বলে, অথবা যৌথ উদ্যোগে ব্যবসাটি কিভাবে গঠিত হয়? যৌথ উদ্যোগ মানে কি? যৌথ প্রযোজনায় আমরা কিন্তু বিভিন্ন ছবি দেখে থাকি যে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় এই ছবিটি হচ্ছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এক ধরনের যৌথ উদ্যোগ। তাহলে দেশি ও বিদেশি উদ্যোক্তাদের সমন্বয়ে গঠিত পরিচালিত যে ব্যবসায় সংগঠন সেটাকে বলা হয় যৌথ উদ্যোগে ব্যবসায় সংগঠন। তাহলে যেই সংগঠনের কার্যক্রম দেশি এবং বিদেশি উদ্যোক্তাদের সমন্বয়ে গঠিত হয় বা পরিচালিত হয় তাকে বলা হচ্ছে কি? যৌথ উদ্যোগে ব্যবসায় সংগঠন।
এই সংগঠনের যে কার্যক্রমগুলো বা পরিচালনার যে ভার বা দায় দায়িত্ব যাই বলি না কেন, এটা কিছু অংশ থাকবে দেশের আর কিছু অংশ থাকবে অন্য দেশে। তাহলে দেশি ও বিদেশি উদ্যোক্তাদের সমন্বয়ে গঠিত ও পরিচালিত যে ব্যবসায় সংগঠন সেটাকে বলা হয় যৌথ উদ্যোগে ব্যবসায় সংগঠন। 7 নাম্বার সর্বশেষ আমরা যেটা দেখতে পাচ্ছি, সরকারি বেসরকারি অংশীদারিত্ব ভিত্তিক ব্যবসায়। সরকারি বেসরকারি অংশীদারিত্ব ভিত্তিক ব্যবসায় যেটাকে বলা হয় TPP, সরকারি বেসরকারি যৌথ অর্থায়নে পরিচালিত। সরকারিভাবে অর্থায়ন রয়েছে এবং বেসরকারিভাবে অর্থায়ন রয়েছে, এরকমের সমন্বয়ে যে সংগঠনটি গড়ে ওঠে সেটাকে বলা হয় সরকারি বেসরকারি অংশীদারিত্ব ভিত্তিক ব্যবসায় সংগঠন, যেটাকে বলা হয় TPP, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিজনেস, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিজনেস। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। তাহলে TPP, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, তাহলে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিজনেস, এটাকে বলা হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিজনেস। সরকারি বেসরকারি যৌথ অর্থায়নে গঠিত ও পরিচালিত ব্যবসায় সংগঠনকে বলা হয় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, সরকারি বেসরকারি অর্থায়নে অংশীদারিত্ব ভিত্তিক ব্যবসায় সংগঠন। তাহলে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিজনেস। তাহলে আজকে আমরা বিভিন্ন ধরনের ব্যবসায় সংগঠনের মধ্যে কি কি শিখলাম এক মালিকানা ব্যবসায় সংগঠন, যে সংগঠনের মালিক মাত্র একজন তাকে বলা হচ্ছে এক মালিকানা ব্যবসায় সংগঠন। তারপর আমরা শিখলাম কি অংশীদারি ব্যবসায় সংগঠন, যে সংগঠনের সদস্য সংখ্যা একাধিক এবং চুক্তির মাধ্যমে তাদের মধ্যকার অংশীদারিত্ব সৃষ্টি হয় তাকে বলা হয় অংশীদারি ব্যবসায় সংগঠন। 3 নম্বরে আমরা শিখলাম যৌথ মূলধনী ব্যবসায় সংগঠন বা কোম্পানি। তাহলে শেয়ার ক্রয়ের মাধ্যমে যে সংগঠনের মালিকানা তৈরি হয় এবং এই কোম্পানিটি আইনসৃষ্ট কৃত্রিম ব্যক্তিসত্তার এবং চিরন্তন অস্তিত্বের অধিকারী, সেই ধরনের ব্যবসায় সংগঠনকে বলা হয় যৌথ মূলধনী ব্যবসায় সংগঠন বা কোম্পানি। তারপরে আমরা শিখলাম সমবায় সমিতি। তাহলে কমপক্ষে 20 জন সদস্য যারা চুক্তি সম্পাদনের যোগ্য, কমপক্ষে 20 জন সদস্য যারা চুক্তি সম্পাদনের যোগ্য এবং ব্যক্তিবর্গদের নিয়ে সমবায় আইনের অধীনে যে সংগঠনটি গড়ে ওঠে তাকে বলা হয় সমবায় সংগঠন। আরেকবার বলি, কমপক্ষে 20 জন সদস্য যারা চুক্তি সম্পাদনের যোগ্য তাদেরকে নিয়ে সমবায় আইনের অধীনে যে সংগঠনটি গড়ে ওঠে তাকে বলা হয় সমবায় সংগঠন। তারপর আমরা 5 নম্বরে শিখলাম রাষ্ট্রীয় ব্যবসায়, যে রাষ্ট্র দ্বারা গঠিত অথবা পরবর্তীতে জাতীয়করণের মাধ্যমে যে ব্যবসায় সংগঠনটি গঠিত ও পরিচালিত হয় ও নিয়ন্ত্রিত হয় তাকে বলা হয় রাষ্ট্রীয় ব্যবসা।
মোট কথা, সরকারের মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায় সংগঠনই হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠন। এরপর আমরা 6 নম্বরে আসলাম, যৌথ উদ্যোগে ব্যবসায়। তাহলে দেশি ও বিদেশি উদ্যোক্তাদের সমন্বয়ে গঠিত ও পরিচালিত ব্যবসায় সংগঠনকে আমরা বলি যৌথ উদ্যোগে ব্যবসায় সংগঠন। তারপর সর্বশেষ 7 নম্বর হচ্ছে সরকারি বেসরকারি অংশীদারিত্ব ভিত্তিক ব্যবসায় সংগঠন, যেটাকে বলা হয় ট্রিপল বি। সরকারি ও বেসরকারি দুটির উদ্যোগে যে সংগঠনটি গড়ে ওঠে সেটাকে বলা হয় ট্রিপল বি বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিজনেস। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের পড়াটা তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো।